আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মাহিম শেরান নাহিদ। বর্তমানে পড়াশোনা করছি কুয়েত ত্রিপলিতে। তো তোমাদের মাঝে অনেকদিন পর আবার হাজির হলাম। বলতে গেলে প্রায় ১ মাস পর। আসলে ভিডিও এডিটিং তারপর ম্যানেজমেন্টের কাজে একটু ব্যস্ত থাকতে হয়, তো তাই ক্লাস নেওয়ার সময় পাওয়া যায় না। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো সংগঠিত যৌগের আকার আকৃতি কিরূপ হবে তা নিয়ে। তোমরা কিন্তু অলরেডি এই চ্যাপ্টার অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধনের কিছু টপিক সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। যেমন যদি বলি সংকরায়ন কি, তারপর স্টেরিক নাম্বার কিভাবে বের করতে হয়, তারপর সেন্ট্রাল অ্যাটম কি, টার্মিনাল অ্যাটম কি, তারপর সিগমা বন্ড ক্যালকুলেশন, ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেশন, এছাড়া আরো কিছু টপিক হবো তোমাদের অলরেডি ধারণা আছে। তো চলো কথা না বাড়িয়ে যদি আজকে আমরা আমাদের পড়া শুরু করি, তাহলে ফার্স্ট টপিক যেটা পাচ্ছি সেটা হচ্ছে অরবিটালের আকৃতি। আচ্ছা, অরবিটালের আকৃতিতে আসার আগে চলো আমরা গত ক্লাসে কিছু প্র্যাকটিস করি। তোমরা এটাকে অমাপ বলতে পারো। ধরো কি যে আমি একটা যৌগ যদি দিই, কি দেওয়া যায়, ধরো কার্বন কার্বন ডাবল বন্ড, আবার কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। এখানে কয়টা কার্বন রয়েছে? 5টা। প্রথম কার্বনে 2টা হাত ফাঁকা, 2টা এইচ দিলাম। দ্বিতীয় কার্বনে ফাঁকা নাই হাত। 3 নম্বর কার্বনে একটা হাত ফাঁকা, তাহলে এখানে এইচ দিই। 4 নম্বর কার্বনে কোনো হাত ফাঁকা নাই। 5 নম্বর কার্বনে একটা হাত ফাঁকা। আমরা এই 5টা কার্বনে সংগঠিত অরবিটাল সংখ্যা অথবা স্টেক নাম্বার বের করব। আমি একটু নাম্বারিং করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা 1 দিলাম, 2, 3, 4, 5। তাহলে যদি আমরা 1 নম্বর কার্বন দেখি, আমরা কি সূত্র শিখেছি? আমরা শিখেছি x ইকুয়াল সিগমা বন্ড প্লাস লন পেয়ার। ভাইয়া একটু ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু কোনো কার্বনে নেই, কোনো হাত ফাঁকা নাই। তার মানে এখানে কিন্তু লন পেয়ারে কোনো কাহিনী আসছে না। তার মানে আমরা যদি সিগমা বন্ড শুধু হিসাব করি তাহলে হবে। তাহলে প্রথম কার্বনে সিগমা বন্ড কয়টা? এখানে হাইড্রোজেনের সাথে 2টা সিগমা বন্ড, আর কার্বন কার্বন ডাবল বন্ড থেকে একটা হচ্ছে সিগমা আর একটা পাই। তার মানে প্রথম কার্বনে মোট সিগমা বন্ড হচ্ছে 3টা। তাহলে এটার হাইব্রিডাইজেশন কত? sp2। এখন যদি আমরা সেকেন্ড কার্বন দেখি, 2 নম্বর কার্বনে x ইকুয়াল, দুই পাশে 2টা ডাবল বন্ড আছে, তার মানে এই পাশেও সিগমা একটা পাই, তার মানে 2টা হচ্ছে সিগমা বন্ড টোটাল। তাহলে এটা হচ্ছে sp সংকর। 3 নম্বর যদি দেখি, x ইকুয়াল, এই পাশে একটা সিগমা বন্ড, হাইড্রোজেনের সাথে একটা, আর এই পাশে একটা, মোট 3টা। 4 নম্বর কার্বন যদি দেখি, 4 নম্বর কার্বনে এই পাশে একটা সিগমা বন্ড, এই পাশে একটা সিগমা বন্ড, বাকি 2টা পাই বন্ড। তার মানে x ইকুয়াল 2। এটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। 5 নম্বর কার্বনে কিন্তু 4 নম্বর কার্বনের মতো, তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবা। তাহলে x ইকুয়াল 2, এটা হচ্ছে sp সংকর। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কার্বন কার্বন যখন 3টা বন্ধন থাকে তখন হচ্ছে হাইব্রিডাইজেশন হয় sp। আবার কার্বন কার্বন যখন 2টা বন্ধন থাকে তখন হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। আর কার্বন কার্বন একটা বন্ধন থাকলে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি বুঝতে পারছো? আচ্ছা, তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি বলি, 2 নম্বর কার্বনটা ভালো করে খেয়াল করো। 2 নম্বর কার্বনে কিন্তু দুই পাশে 2টা দ্বিবন্ধন। সেই ক্ষেত্রে কি হয়েছে? এখানে যদি দেখি, 2 নম্বর কার্বনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কি হয়েছে? sp। তার মানে আমি যদি একটু লিখে দিই, কার্বনের দুই পাশে যদি 2টা দ্বিবন্ধন থাকে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 না। কিন্তু এরা কিন্তু অ্যাডমিশনে অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়, অথবা একাডেমিকেও তুমি পেয়ে যেতে পারো কোথাও। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা মাথায় রাখতে হবে। এখন যদি আমরা আমাদের টপিকে যাই, তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে অরবিটালের আকৃতি। যারা গুণকর রসায়ন পড়েছে তারা কিন্তু অলরেডি sp-df এই সাব অরবিট গুলোর আকৃতি সম্পর্কে ধারণা রয়েছে। তাহলে আমি এখানে কেন এগুলো পড়াচ্ছি? এখানে পড়াচ্ছি কারণ আমরা যখন সংকরিত অরবিটালের আকৃতি পড়বো তখন কিন্তু আমাদের এই অরবিটালের আকৃতিগুলো জানা লাগে, কারণ আমরা তখন যদি না জানি তাহলে কিন্তু আমরা বের করতে পারবো না। তাই আমি এখানে একটু হালকা করে দেখা দিচ্ছি, যাদের গুণগত রসায়ন পড়া নাই তারা যেন বুঝতে পারো তার জন্য। আচ্ছা, আমরা যদি প্রথমে দেখি এস অরবিটাল। এস অরবিটালের আকৃতি কি রকম? এস অরবিটালের আকৃতি হচ্ছে, আমরা এস দিয়ে মনে রাখবো, স্ফেরিক্যাল। এস অরবিটালের আকৃতি কি? স্ফেরিক্যাল। এটা বাংলা কি? বাংলা হচ্ছে স্ফেরিক্যালের অ্যাকুরেট বাংলা হচ্ছে বলয়াকার। অথবা এমসিকিউতে আরো 2টা জিনিস দেয়, সেটা হচ্ছে গোলাকার অথবা বর্তুলাকার। বর্তুলাকার অর্থাৎ বলয়াকার না দিয়ে কিন্তু গোলাকার, বর্তুলাকার এই 2টা শব্দ দিয়ে যেতে পারে, অথবা ইংলিশে দিলে তো এস দিয়ে স্ফেরিক্যাল হবে। তাহলে এটা আকৃতি কি? আকৃতি হবে, যদি আমি একটু আকৃতিটা দেখাই, গোলাকৃতি, গোলাকার। এটা হচ্ছে এস অরবিটাল।
এস অরবিটাল। এখন যদি পি অরবিটালের আকৃতি দেখাই, পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি, ডাম্বেল। ডি অরবিটাল দিয়ে মনে রাখবো ডি, অর্থাৎ ডাবল ডাম্বেল, পি অরবিটালে হচ্ছে সিঙ্গেল ডি, আর ডি অরবিটালে ডাবল ডি, অর্থাৎ ডাবল ডাম্বেল। আর এফ অরবিটালের আকৃতি হচ্ছে কমপ্লেক্স, অর্থাৎ জটিল আকৃতি, যেটা তোমাদের আসলে লাগবে না, কারণ তোমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে sp3d3 সংকরিত অরবিটাল পর্যন্ত পড়েছো, কোনো এফ সংকরিত অরবিটাল কিন্তু পড়ো। তার মানে আমাদের সিলেবাসে কিন্তু এফ এর কোনো হাইব্রিডাইজড অরবিটাল নাই, তাই তোমাদের এফ এর অরবিটালের আকৃতি না জানলেও হবে, কিন্তু sp-d এই তিনটে সাব অরবিটের আকৃতি জানা লাগবে। তাহলে আমরা যদি পি এর আকৃতি যদি একটা দেখাই, এটা যদি এক্স অক্ষ ধরি তাহলে ডাম্বেল, তাহলে এটা কি px অরবিটাল হলো। এখন py অরবিটালটা কি হবে? py অরবিটাল হবে এই বরাবর যদি আমি y অক্ষ ধরি তাহলে এটা হচ্ছে py অরবিটাল হয়ে গেল। তাহলে এখন যদি আমি pz অরবিটাল দেখাই, pz অরবিটাল কিরকম হবে? এদিকে z অক্ষ যদি ধরি তাহলে এটা হচ্ছে pz অরবিটাল হয়ে গেল। এখন যদি আসি d অরবিটালে ধরলাম এদিকে x অক্ষ, এদিকে y অক্ষ, তাহলে dxy এর আকৃতি কিরকম হবে? dxy এর আকৃতি হবে x আর y অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে একটা ডাম্বেল, আর ঠিক ঋণাত্মক দিকে আরেকটা ডাম্বেল। যদি আমি একটু আঁকাই, এই যে একটা ডাম্বেল, ঠিক ঋণাত্মক দিকে অর্থাৎ উল্টা পাশে আরেকটা ডাম্বেল, অনেকটা ফুলের মতো। এখন যদি dyz বলি, এখানে যদি dyz লিখি তাহলে x এর জায়গায় y, এদিকে y অক্ষ হবে, এদিকে z অক্ষ হবে, হয়ে গেল। এখন যদি dzx বলি তাহলে কি হবে? এটাও সহজ, dzx, তাহলে এই বরাবর z অক্ষ হবে আর এই বরাবর হবে হচ্ছে x অক্ষ। আশা করি dxy, dyz, dzx এই তিনটা অরবিটালের আকৃতি বুঝতে পারলাম আমরা। এখন বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর dz স্কয়ার, dx স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এদিকে যদি x অক্ষ ধরি, এদিকে যদি y অক্ষ ধরি, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটার আকৃতি হবে x অক্ষ বরাবর একটি ডাম্বেল হবে আর y অক্ষ বরাবর একটি ডাম্বেল হবে। এটাও সহজ, তাহলে এটা হবে এরকম। এখন তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে dz স্কয়ার। আচ্ছা, dz স্কয়ার যদি আমি এদিকে x অথবা y অক্ষ নিলাম, এদিকে z নিলাম, তাহলে এটা হচ্ছে z অক্ষ বরাবর একটি ডাম্বেল হবে। তাহলে বাকি যেটা থাকবে ওটা কোথায় হবে? বাকি যেটা থাকবে সেটা অনেকটা বলয় বা রিং এর মতো থাকবে এই অক্ষরই চারপাশে। এটা কি সমান থাকবে? বলয় বা রিং এর মতো, এই অক্ষের চারপাশে বলয় বা রিং এর মতো থাকবে। এটা কি অরবিটাল? এটা হচ্ছে dz স্কয়ার অরবিটাল। এই বলয় বা রিংটাকে বলা হয়, তোমরা যারা গুণগত রসায়ন পড়েছো তারা জানো, এটাকে বলা হচ্ছে ডোনাট। বাংলায় কি? বাংলায় হচ্ছে ডোনাট। আশা করি তোমরা অরবিটালের আকৃতি সম্পর্কে ক্লিয়ার হয়েছো। এখন যদি আমরা একটু সামনের দিকে আগাই, এই যে আমরা চিত্রের মাধ্যমে সব অরবিটাল সম্পর্কে ধারণা পাচ্ছি। যদি ফার্স্টে এস অরবিটাল দেখি, কি লেখা আছে? এস অরবিটাল শেপ, দ্য এস অরবিটাল হ্যাজ এ স্ফেরিক্যাল শেপ সেন্টার্ড অ্যারাউন্ড, ওই যে বললাম বলয়াকার শেপ অথবা গোলাকার বা বর্তুলাকার। এখন px এর ক্ষেত্রে কি হচ্ছে? px এর ক্ষেত্রে x অক্ষ বরাবর ডাম্বেল, যে আমরা দেখতে পাচ্ছি px এর ক্ষেত্রে x অক্ষ বরাবর ডাম্বেল রয়েছে। আবার py এর ক্ষেত্রে কিন্তু y অক্ষ বরাবর ডাম্বেল, এই যে py এর ক্ষেত্রে y অক্ষ বরাবর ডাম্বেল, আর pz এর ক্ষেত্রে z অক্ষ বরাবর ডাম্বেল। এরকম কিন্তু আমরা চিত্রের মাধ্যমে বুঝতে পারছি। এখন যদি আমি ডি অরবিটালের শেপ দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এই দুটার মাঝখানে কি? এই দুটার মাঝখানে 45 ডিগ্রি করে ডাম্বেল, আর ঠিক ঋণাত্মক দিকে আরেকটা ডাম্বেল। বুঝতে পারলা? একইভাবে এক্স জেড আর ডি ওয়াই জেড, এই তিনটা কিন্তু একই রকম। এই চিত্র দেখে যারা বুঝতে পারছো না তাদের জন্য ডান পাশের চিত্র, এটা হচ্ছে 2D আর এটা 3D। 2D চিত্র দেখলে তোমরা বুঝতে পারবা। এই যে ডি এক্স ওয়াই এর ক্ষেত্রে দেখো, ডি এক্স ওয়াই এর ক্ষেত্রে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটার সাথে কি 45 ডিগ্রি কোণে ধনাত্মক দিকে একটা ডাম্বেল, ঋণাত্মক দিকে আরেকটা ডাম্বেল। আবার ডি ওয়াই জেড দেখো, ওয়াই জেড এর ক্ষেত্রে কি? এদিকে ওয়াই আর উপরে হচ্ছে জেড, এটার সাথে হচ্ছে 45 ডিগ্রি কোণে ধনাত্মক দিকে একটা ডাম্বেল, ঋণাত্মক দিকে। একইভাবে ডি জেড এক্স, এটা আমরা বলতে পারি। এখন বাকি থাকলো কি? ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এই 3D চিত্র যারা বুঝতে পারছো না তাদের জন্য দেখাই। এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, রাইট? আর এক্স অক্ষের এই দিক বরাবর একটি ডাম্বেল, মানে এক্স অক্ষ দিকে কিন্তু এক ডাম্বেল রয়েছে। ভালো করে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এই যে এক্স অক্ষ বরাবর ডাম্বেল, আবার এই দিক এক্স অক্ষের লম্ব বরাবর হচ্ছে ওয়াই অক্ষ। এই যে ওয়াই অক্ষ, আমরা যদি ভালো করে দেখাই, এই ওয়াই অক্ষ, তাহলে এই বরাবর যে সবুজটা এটা হচ্ছে আরেকটা ডাম্বেল। তাহলে এটা হচ্ছে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। আর যারা 3D ইমেজ বুঝতে পারছো না তাদের জন্য এখানে 2D রয়েছে। এই যে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ,
তাহলে এক্স অক্ষর বরাবর একটি ডাম্বেল, ওয়াই অক্ষ বরাবর একটি ডাম্বেল, তাহলে এটা কি হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার জেড অক্ষ বরাবর একটি ডাম্বেল, এটা ভালো করে বোঝা যাচ্ছে। আর চারপাশে হচ্ছে একটা বলয়ের মতো, যেটাকে ডোনাট বলছি আমরা। এটা 3D ইমেজ আর 2D ইমেজ একই রকম প্রায়। তাহলে ডি জেড স্কোয়ারটা আশা করি বুঝতে পেরেছো। আর এই যে এখানে হচ্ছে এই পাশে এফ অরবিটালে আকৃতিগুলো দেওয়া রয়েছে, যেগুলো অনেকটাই জটিল। আচ্ছা, এখন হচ্ছে সংকরিত অরবিটাল। তো সংকরিত অরবিটাল কি? আচ্ছা, সংকরিত অরবিটাল হচ্ছে যৌগের ক্ষেত্রে দুই বা ততোধিক অরবিটাল একত্রিত হয়ে যখন একটি নতুন অরবিটাল তৈরি করে, সেটা হচ্ছে সংকরিত অরবিটাল। যেমন যদি উদাহরণ দিই, এস অরবিটাল পি এক্স এর সাথে মিলে এস পি সংকর অরবিটাল তৈরি করলো। তাহলে এটার আকৃতি কিরকম হচ্ছে আমি যদি একটু দেখাই। এটা তো এস অরবিটালের চিত্র, এটা হচ্ছে পি এক্স, এদিকে ধরলাম এক্স অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে এরকম আকৃতি হবে, এই পাশে একটা ঠিক অপোজিটে। তার মানে এটা যদি আমি জ্যামিতিক আকৃতি দেখাই, জ্যামিতিক আকৃতি হচ্ছে জ্যামিতিক আকৃতি এই পাশে একটা থাকছে, এই পাশে একটা থাকছে। মানে এটা কি, এটা হচ্ছে লিনিয়ার হচ্ছে, তাই না? লিনিয়ার বা বাংলায় যদি বলি সরল রৈখিক, সরল রৈখিক। তারপর যদি দেখাই এস অরবিটাল, পি এক্স অরবিটাল এবং পি ওয়াই অরবিটাল, তিনটা মিলে কি হচ্ছে sp2 হচ্ছে। এক্স অরবিটাল পি এক্স সাথে কি পি ওয়াই। এটা আকৃতি কিরকম হচ্ছে, এটা আকৃতি অনেকটা এরকম হবে, এই পাশে একটা, এই পাশে আর উপর দিক বরাবর একটা। অর্থাৎ এটা যদি জ্যামিতিক আকৃতি দেখাই, তাহলে হচ্ছে এই পাশে একটা হচ্ছে, এই পাশে একটা, উপর বরাবর একটা হচ্ছে। তার মানে এটা কি আকৃতি হচ্ছে, আমরা যদি একটু যোগ করি এই তিনটা, তাহলে এটা কি হচ্ছে ত্রিভুজ আকার না, এই যে ত্রিভুজের মতো বা ত্রিকোণ আকার। তাহলে আমরা কি বলতে পারি এটাকে, এটাকে বলতে পারি ট্রাইগোনাল অথবা ত্রিকোণাকার বলতে পারি, ত্রিকোণাকার অথবা ত্রিভুজাকার, ত্রিভুজাকার অর্থাৎ ট্রাইঙ্গুলার। এখন যদি সামনে আগাই, তাহলে হচ্ছে এস প্লাস পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড দিলাম, তাহলে কি হচ্ছে sp3 অরবিটাল। sp3 এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি এস হয়, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা যদি পি জেড হয়, তাহলে কি হচ্ছে এটা আকৃতি হবে অনেকটা এরকম। এই বরাবর একটা থাকলো, অপোজিট বরাবর একটা, এই পাশ বরাবর একটা, এই পাশ বরাবর একটা। এটা যদি জ্যামিতিক আকৃতি দেখাই, তাহলে কিরকম হচ্ছে নিচের দিকে তিনটা, উপরের দিকে একটা। তাহলে কি পাচ্ছি আমরা একটু যদি যোগ করি, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? তার মানে আমরা কি পাচ্ছি, চারটা তল পাচ্ছি। তার মানে এটা হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, বাংলায় যদি বলি চতুস্তলকীয়, মানে চারটা তল, চারটা তল রয়েছে, তাই এটা হচ্ছে চতুস্তলকীয়। তাহলে এভাবে কিন্তু আমরা সব অরবিটালের আমরা আকৃতি বের করতে পারি। তো আমি বাকি অরবিটাল গুলো আকৃতি দেখালাম না, আমি শুধু জ্যামিতিক আকৃতি দেখাচ্ছি আর লিখে দিচ্ছি এস আর পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড, সাথে যদি ডি অরবিটাল একটা, তাহলে কি হবে ডি এক্স ওয়াই ধরলাম, তাহলে হচ্ছে sp3d। এই ক্ষেত্রে আকৃতি কিরকম হবে, এই ক্ষেত্রে জ্যামিতিক আকৃতিটা হবে এরকম। এই ওপরে যে লম্ব বরাবর যেটা উঠে গেল সেটা হচ্ছে অক্ষ, আর বাকি চারটা তল হচ্ছে নিরক্ষীয়। আর নিরক্ষীয় তলের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, আর অক্ষীয় তলের মধ্যবর্তী কোণ এখানে কত, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কিভাবে, এটা তো আসলে 3D চিত্র, এটা হচ্ছে উপরে উঠে গেছে, তাই তলের সাথে 90 ডিগ্রি বরাবর রয়েছে। এখন যদি আমরা আরো সামনে যাই, এক্স প্লাস পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড প্লাস ডি এক্স ওয়াই প্লাস ডি ওয়াই জেড ধরলাম, তাহলে কি হচ্ছে sp3d2 হচ্ছে, তাই না? এই ক্ষেত্রে আকৃতি কি হবে, এই ক্ষেত্রে জ্যামিতিক আকৃতি হবে এরকম। এই ক্ষেত্রে ওপরে যেটা গেল আর নিচে যেটা গেল সেটা হচ্ছে অক্ষ বরাবর তল, আর বাকি চারটা হচ্ছে নিরক্ষীয় তল।
এখানে কিন্তু সব তলেরই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখানে সব তলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বিষয়টা বুঝতে পারলাম। প্রথমে sp3d এর অক্ষীয় তল বরাবর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, সরি, অক্ষীয় তল বরাবর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, নিরক্ষীয় তল বরাবর মধ্যবর্তী কোণ তাহলে কি 120 ডিগ্রি। আর sp3d এর ক্ষেত্রে সকল কোণই হচ্ছে 90 ডিগ্রি। এখন তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো sp3d3। তাহলে কি হলো? s প্লাস px প্লাস py প্লাস pz প্লাস pxy প্লাস dyz প্লাস dzx। এটা কি অরবিটাল গঠন করছে? sp3d3 সংকর অরবিটাল। এটা জ্যামিতিক আকৃতি কিরকম হবে? এটা জ্যামিতিক আকৃতি হবে ক্রস দিব একটা আগেগুলার মতোই, তারপর লম্ব বরাবর একটা দাগ টানলাম, আর ডান পাশে বা যে কোনো একটা পাশে আরেকটা দাগ টেনে নিলাম। তাহলে লম্ব বরাবর যেটা সেটা হচ্ছে অক্ষীয়, আর বাকি পাশটা হচ্ছে নিরক্ষীয় তল। অক্ষীয় তলের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আর নিরক্ষীয় তল যেটা সেটা মধ্যবর্তী কোণ হচ্ছে 72 ডিগ্রি। তাহলে sp3d3 এর ক্ষেত্রে নিরক্ষীয় তলের মধ্যবর্তী কোণ 72 ডিগ্রি, অক্ষীয় তলের মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি। যেই ক্ষেত্রেই হোক সবসময় সেটা কি 90 ডিগ্রি। তাহলে আমি যদি বাকিগুলা দেখাই, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে, বুঝতে পারছো এটা সরলরৈখিক যেহেতু, তাহলে এটা 180 ডিগ্রি। sp2 এর ক্ষেত্রে মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। আর sp3 যেটা, sp3 এর ক্ষেত্রে মধ্যবর্তী কোণ 109.5 ডিগ্রি। তাহলে sp এর ক্ষেত্রে 180 ডিগ্রি, sp2 এর ক্ষেত্রে 120 ডিগ্রি, sp3 109.5 ডিগ্রি, sp3d হচ্ছে নিরক্ষীয় বরাবর 120, অক্ষ বরাবর সবসময় 90। sp3d2 সব কোণই 90, sp3d3 এর ক্ষেত্রে অক্ষ বরাবর 90, নিরক্ষীয় বরাবর 72 ডিগ্রি। আসলে সংকলিত অরবিটালের শেপগুলো সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। আমি যদি একটু সামনে আগাই, এই যে এখানে চিত্রের মাধ্যমে তোমরা আরো স্পষ্ট বুঝতে পারছো যে sp হাইব্রিডাইজেশন। প্রথমে যে চিত্র আছে sp হাইব্রিডাইজেশন, এটা কি হলো? এই যে s অরবিটাল আর px অরবিটাল, এটা মিলে কি হচ্ছে? এই যে sp, এটাও sp, দুইটা sp হাইব্রিডাইজেশন হয়ে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর sp2 এর এই যে এটা দেখালাম তিনটা, এই যে এটা sp2 অরবিটাল, এটাও sp2 অরবিটাল, এটাও sp2 অরবিটাল, তাই না? এটা আসলে কার্বন কার্বন দ্বিবন্ধনের চিত্র দেখানো হয়েছে, যেখানে হচ্ছে একটা সিগমা বন্ড, বাকিটা হচ্ছে পাই বন্ড আকারে থাকে এরকম। আশা করি sp2 অরবিটালের আকৃতি সম্পর্কে বুঝতে পেরেছো। sp2 হচ্ছে ত্রিকোণ আকার, এই যে একটা, দুইটা, তিনটা। এখন যদি sp3 ক্ষেত্রে দেখি, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা তল, তার মানে এটা কি চতুস্তলকীয়। এই যে sp3 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 sp3, এই যে চারটা মিলে চারটা হচ্ছে হাইব্রিডাইজ অরবিটাল, sp3 হাইব্রিডাইজ অরবিটাল গঠন করেছে। এখন যদি সামনে আগাই তাহলে দেখতে পাবো এই যে এটা হচ্ছে sp3d, এই যে অক্ষীয় তল বরাবর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর নিরক্ষীয় তল বরাবর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। আর এটা কি? এটা কিসের চিত্র? এটা হচ্ছে sp3d2 এর, এই যে 1 2 3 4 5 6, এই ক্ষেত্রে প্রত্যেকটা তলের মধ্যবর্তী কোণই কত? 90 ডিগ্রি, আর 6টা sp3d2 অরবিটাল তৈরি হয়েছে। আশা করি তোমরা সব হাইব্রিডাইজ অরবিটালেরই চিত্র সম্পর্কে ধারণা পেয়েছো। এখন চিত্র সম্পর্কে যদি আমরা ধারণা পেয়ে যাই, তাহলে কিন্তু এখন আমরা হচ্ছে যে কোনো যৌগের আকৃতি কি রূপ হবে সেটা বলতে পারবো। আমি যদি আগে স্লাইড আরেকবার যাই, এই যে এখানে sp অরবিটালের আকৃতি কি হচ্ছে? সরি, sp হাইব্রিডাইজ অরবিটালের আকৃতি হচ্ছে সরলরৈখিক, sp2 হাইব্রিডাইজ অরবিটালের আকৃতি হচ্ছে ত্রিকোণাকার বা ট্রাইগোনাল, sp3 হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। sp3d এর ক্ষেত্রে, sp3d এর ক্ষেত্রে যদি আমি লিখে দিই, sp3d এর ক্ষেত্রে এই আকৃতিটা কি? এটা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ট্রাইগোনাল বাই পিরামিডাল বা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। আর sp3d2 এর ক্ষেত্রে তোমরা যদি 3D ইমেজটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে মোট 8টা তল গঠিত হয়। এখানে কয়টা তল গঠিত হয়? 8টা তল। তাই এটার নাম কি? অষ্টতলকীয়। অষ্টতলকীয় বা ইংলিশে যদি লিখি অক্টাহেড্রাল। আর sp3d2 এর ক্ষেত্রে আকৃতি হচ্ছে পেন্টাগোনাল পিরামিডাল, পেন্টাগোনাল পিরামিডাল, অথবা বাংলা যদি লিখে দিই পঞ্চভুজীয় পিরামিডীয়, পঞ্চভুজীয় পিরামিডীয়। তাহলে এই 6টা যে দেখলাম, এই 6টা আকৃতি কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে। এই 6টা আকৃতি মুখস্থ করা মাস্ট, কারণ কোন যৌগের যখন আকৃতি বের করতে হবে তখন আমরা কি বের করবো? তখন আমরা কোন সংকরিত অরবিটালের মধ্যে পড়ছে সেটা আগে বের করবো। সেটা যখন বের করে নিব
তখন কিন্তু আমরা হচ্ছে সেই যোগের আকৃতি বের করতে পারবো। যেমন যদি দেখি এসপি ক্ষেত্রে কি সরলরেখিক, sp2 এর ক্ষেত্রে ত্রিকোণাকার, sp3 এর ক্ষেত্রে টেট্রাহেড্রাল, sp3 দিয়ে কি ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, sp3 এর ক্ষেত্রে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, sp3 পেন্টাগোনাল পিরামিডাল, পঞ্চভুজীয় পিরামিডীয়। আবার আমার সাথে বলো, sp এর ক্ষেত্রে সরলরৈখিক বা লিনিয়ার, sp2 এর ক্ষেত্রে ত্রিকোণাকার বা ট্রাইগোনাল, sp3 এর ক্ষেত্রে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, sp3 এর ক্ষেত্রে ট্রাইগোনাল বাইপিরামিডাল বা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, sp3 এর ক্ষেত্রে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল, আর sp3 এর ক্ষেত্রে পেন্টাগোনাল পিরামিডাল বা পঞ্চভুজীয় পিরামিডীয়। আচ্ছা, এখন যদি তোমার এটা মুখস্থ হয়ে থাকে তাহলে চলো আমরা এখন অনেকগুলো এক্সাম্পল দেখবো, একটা একটা করে এক্সাম্পল দেখবো। আচ্ছা, উদাহরণ দেওয়ার আগে যদি আমি আরেকবার সূত্রটা লিখি, x ইকুয়াল হাফ ইন্টু ভি প্লাস এম, ক্যাটায়ন আসলে তার আগে মাইনাস আর অ্যানায়ন আসলে তার আগে প্লাস। তাহলে এক নম্বর উদাহরণ দেখি কি দেখা যায়। ধরো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে x ইকুয়াল হাফ, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4 প্লাস এখানে একজোড়া ইলেকট্রন নাই তাহলে 0 ইকুয়াল 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2, তাহলে হচ্ছে sp। এখন যদি দেখি কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে x ইকুয়াল হাফ 4, এখানে একজোড়া কোনো ইলেকট্রন নাই তাহলে 0 ইকুয়াল তাহলে হচ্ছে 2, এটা হচ্ছে sp। তাহলে sp হলে আমরা কি বলেছি, sp হলে আকৃতি হচ্ছে সরলরৈখিক। এখন যদি তারপরে দেখি 3 নাম্বার কি দেওয়া যায়। ধরো নিলাম সালফার ডাইঅক্সাইড ইকুয়াল x ইকুয়াল হচ্ছে হাফ, সালফারের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 6 প্লাস এখানে কোনো একজোড়া ইলেকট্রন নাই তাহলে হচ্ছে 3 sp2। তারপর দেখি সালফার ডাইঅক্সাইড, এক্ষেত্রে x ইকুয়াল হাফ 6 প্লাস এখানে কোনো একজোড়া ইলেকট্রন নাই 0, এটা হচ্ছে sp2। তাহলে sp2 এর শেপ কি বলেছিলাম আমি, sp2 এর শেপ হচ্ছে ট্রাইগোনাল বা ত্রিকোণাকার, এখন যদি 5 নম্বরে দেখি, 5 নম্বরে কি দেখা যায়। ধরো দিলাম মিথেন, কমন উদাহরণ, CH4, x ইকুয়াল হাফ, এখানে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন 4 প্লাস এখানে 4টা একজোড়ি পরমাণু আছে তাহলে 4 4 এ 8 ডিভাইড বাই 2 4 হচ্ছে sp3। 6 নম্বরে দেখি, ধরো অ্যামোনিয়ার ক্ষেত্রে x ইকুয়াল হাফ, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5, 3টা হাইড্রোজেন পরমাণু, তাহলে এটা হচ্ছে 4 sp3। একইভাবে যদি আমরা পানি দেখি, পানির ক্ষেত্রে x ইকুয়াল হাফ, এটা অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম, ওটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন 6, এখানে 2টা হাইড্রোজেন আছে তাহলে 8 দিয়ে 2 দিয়ে ভাগ দিলে 4, এটা হচ্ছে sp3। এরপরে যদি দেখি অ্যামোনিয়াম 4 প্লাস আয়ন, x ইকুয়াল হাফ, এটা 5 ভ্যালেন্স ইলেকট্রন, 4টা হাইড্রোজেন পরমাণু আছে, একটা ক্যাটায়ন আছে মাইনাস, তাহলে 5 4 এ 9 মাইনাস 1 8, 8 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 4, এটা হচ্ছে sp3। এরপর যদি দেখি সালফেট আয়নের ক্ষেত্রে x ইকুয়াল হাফ, সালফারের ভ্যালেন্স ইলেকট্রন 6, এগুলো এতক্ষণে মুখস্থ হয়ে যাবে তোমাদের কোনটা কি ভ্যালেন্স ইলেকট্রন, প্লাস এখানে একজোড়ি পরমাণু নাই কিন্তু 2টা অ্যানায়ন আছে তাই প্লাস 2, তাহলে কত হচ্ছে 6 2 8, 8 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 4 মানে sp3। তাহলে এগুলোর আকৃতি কি হচ্ছে, চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, রাইট, কারণ sp3 যেহেতু। এরপর যদি আমরা আরো উদাহরণ দেখি, ধরো 10 নম্বরে দিলাম PCl5, তাহলে x ইকুয়াল হাফ, ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কত 5 প্লাস ক্লোরিন 5টা, 10 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 5, তার মানে এটা কি sp3d। এরপর যদি 11 নম্বরে দেখি জেনন ডাইফ্লোরাইড, আসলে x ইকুয়াল হাফ, জেননের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন কত, জেনন কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের অষ্টক পূর্ণ থাকে, তার মানে জেননের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 8 প্লাস এখানে ফ্লোরিন কয়টা 2টা, 10 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 5, তার মানে এটা কত
sp3d। তাহলে এগুলো আকৃতি কি হচ্ছে? এগুলো আকৃতি হবে হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল অথবা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ঠিক আছে। 12 নম্বর যদি দেখি জেনন পেন্টাফ্লোরাইড আয়ন যদি দেখি x ইকুয়াল হাফ, এখানে 8 5 13, এখানে যেটা এক জায়গায় আয়ন রয়েছে তাই 1, তার আগে মাইনাস 13 থেকে 1 বাদ দিলে কত হয় 12, 12 কে দিতে ভাগ দিলে হয় 6, তার মধ্যে হচ্ছে sp3d2। এখানে 13 নম্বর দেখি, ধরো দেখলাম জেনন বিউটাফ্লোরাইড xef4, এটা হলে x ইকুয়াল হাফ, এটা হচ্ছে 8 আর সাথে কত 4, 4টা একযোজী পরমাণু, 8 এ 4 12, 12 কে দিতে ভাগ দিলে হয় 6, তাহলে কি হচ্ছে এটা হচ্ছে sp3d2। 14 নম্বর যদি দেখি জেনন হেক্সাফ্লোরাইড, এক্ষেত্রে x ইকুয়াল হাফ 8 প্লাস 6 14, 14 কে দিতে ভাগ দিলে হয় 7, তাহলে এটা হচ্ছে sp3d3। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে অক্টাহেড্রাল আকৃতি অথবা অষ্টতলকীয়, অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। আর 7 স্টেট নাম্বার হলে এটা আকৃতি কি হয়? পেন্টাগোনাল পিরামিডাল, পেন্টাগোনাল পিরামিডাল অথবা কি, অথবা হচ্ছে পঞ্চভুজীয় পিরামিডীয়। তাহলে যদি আমি আবার ফার্স্ট থেকে দেখি, প্রথমে আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড, এই দুটোর ক্ষেত্রে সংকরণ হচ্ছে sp, তার মানে আকৃতি হচ্ছে সরলরৈখিক বা লিনিয়ার। তারপরে দেখলাম সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড, এই দুটোর ক্ষেত্রে কি sp2, তার জন্য আকৃতি কি ট্রাইগোনাল বা ত্রিকোণীয়। তারপর দেখলাম মিথেন, অ্যামোনিয়া, পানি, অ্যামোনিয়াম আয়ন, সালফেট আয়ন, এগুলোর ক্ষেত্রে কি sp3, তাই এটা হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। তারপরে যদি দেখি ফসফরাস পেন্টাক্লোরাইড, জেনন ডাইফ্লোরাইড, এগুলো হচ্ছে sp3d, তার জন্য এগুলোর ক্ষেত্রে আকৃতি কি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় বা ট্রাইগোনাল বাইপিরামিডাল। তারপরে কি দেখলাম জেনন পেন্টাফ্লোরাইড আয়ন আর জেনন বিউটাফ্লোরাইড, এগুলোর ক্ষেত্রে আকৃতি কি হচ্ছে অক্টাহেড্রাল, কারণ sp3d2 সংকর, রাইট। তারপর দেখলাম জেনন হেক্সাফ্লোরাইড, এটা ক্ষেত্রে আকৃতি কি পেন্টাগোনাল পিরামিডাল, কারণ এখানে sp3d3 সংকর। আশা করি বুঝতে পেরেছো সবাই। কিন্তু ভাইয়া এখন ভালো করে খেয়াল করো, আমরা যেগুলো আকৃতি বের করেছি না, সেগুলো অনেকগুলো আমরা ঠিক বের করেছি, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু অনেকগুলো ভুলও বের করেছি। যেমন আমি যদি দেখাই কার্বন ডাইঅক্সাইড ঠিক বের করেছি সরলরৈখিক, কার্বন মনোক্সাইডও সরলরৈখিক, সালফার ডাইঅক্সাইড আকৃতি কিন্তু আমরা ভুল বের করেছি, সালফার ডাইঅক্সাইড ঠিক আছে, মিথেন ঠিক আছে, অ্যামোনিয়া পানি ভুল বের করেছি, অ্যামোনিয়া আয়ন ঠিক আছে, সালফেট আয়ন ঠিক আছে। তারপর যদি সামনে আগাই ফসফরাস পেন্টাক্লোরাইড ঠিক বের করেছি, কিন্তু জেনন ডাইফ্লোরাইড আবার কিন্তু আমরা ভুল বের করেছি, জেনন পেন্টাফ্লোরাইড আয়ন আমরা ভুল বের করেছি, জেনন বিটাফ্লোরাইডও ভুল, জেনন হেক্সাফ্লোরাইডও। তাহলে আমাদের কোথায় ভুল হলো, কোথায় ভুল হলো সেটা আমরা সামনে ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটি ভালো লাগলে তোমরা আমাদের ফেসবুক পেজ অর্থাৎ টিকদাও পেজ ফলো করিও আর আমাদের ইউটিউব টিকদাও চ্যানেল সাবস্ক্রাইব করিও এবং সবার মাঝে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।